তারপর সাবধানে দরজাটা খুলে বাইরে বেরিয়ে পড়ল মধু। দাদু চুপিসারে তাকে দেখতে থাকে, তারপর বাইরে বেরিয়ে চলতে থাকে তার পিছু পিছু। অন্ধকারের মধ্যে মধু হেঁটে চলেছে। দাদুও কিছু কম যায় না। অন্ধকারে অসুবিধা হলেও কষ্ট করে হেঁটে চলেছে সে। পাছে মধু টের পায়, সেই ভয়ে টর্চও জ্বালাচ্ছে না সে। কিছুটা দূরে এসে দাদু আর মধুকে দেখতে পেল না। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে তাকে। তারপর হঠাৎ দূরের একটা খাজুর গাছের দিকে চোখ যেতেই দাদু দেখতে পেল একজন গাছে উঠছে। যেন এক লাফে উঠে পড়ছে সে। একটা নয়, সারি সারি খাজুর গাছে। এ গাছ থেকে লাফিয়ে ওই গাছে চলে যাচ্ছে। গাছে ওঠার পর ভাঁড়ে মুখ লাগিয়ে এক নিঃশ্বাসে সব রস খেয়ে নিচ্ছে। এবার দাদু সাহস করে টর্চটা মারল গাছের ওপর। দেখলো গাছের ওপর উঠে মধু রসের ভাঁড়ে মুখ লাগিয়ে রস খাচ্ছে। মধু, মধু, কি করছিস এটা? কথাটা যেন তার কানেই গেল না। দাদু আবারও ডাক দিল, মধু, মধু। সাথে সাথে মধু মুখ ফেরালো। কিন্তু এ কি, সারা শরীর তার মধুর মতো হলেও তা যেন মধুর নয়, কিরকম ভয়ঙ্কর। এ কি আশ্চর্য ব্যাপার! এটা দেখে দাদু তো একদম ভয়ে শিউরে উঠল। কে এটা? এটা মধু না কোনো পিশাচ? ভয় যেন তাকে কামড়ে ধরল। কিন্তু মধুর জন্য তার মন ব্যাকুল হয়ে গেল। মধু, মধু, এই কে তুই? আমার মধুকে ছেড়ে দে, ছেড়ে দে রে, আমার মধুকে ছেড়ে দে। কিছুই বলল না, শুধু রক্ত চক্ষু নিয়ে তাকিয়েই রইল তার দিকে। এইদিকে দাদুর চিৎকারে কয়েকজন লোক জড়ো হয়েছে। তারা রাতে গাছ পাহারা দিচ্ছিল। এই দৃশ্য দেখে সবাই তো একেবারে অবাক। পুরো আলোটা বন্ধ করো, বন্ধ করো, মধুর কোনো ক্ষতি হয়ে যেতে পারে। টর্চটা বন্ধ করতেই সে ধীরে ধীরে গাছ থেকে নামতে লাগলো। নিচে নেমে পাশে ঝোপের দিকে কোথায় যেন একটা মিলিয়ে গেল। সবাই ছুটে গেল সেই গাছের নিচে। টর্চ জেলে সবাই এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু কোথাও কেউ নেই। এদিকে এসো, এদিকে। সবাই সেখানে ছুটে গেল। দেখলো একটা ঝোপের পাশে পড়ে আছে মধু। তারা সবাই মিলে ধরাধরি করে তাকে বাড়ি নিয়ে গেল। মধু এখন ঘুমাচ্ছে। তাকে দেখলে মনেই হবে না একটু আগে সে কি ঘটনাটাই না ঘটিয়েছে। দাদু বাইরে দাওয়াতে বসে আছে। তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কয়েকজন লোকও জড়ো হয়েছে। খুড়ো, আমি বলছি তো, মধুর কিছু হতে দেব না আমরা। হ্যাঁ, রতনটা ঠিকই বলেছে। তুমি মনকে শক্ত করো। কিভাবে শান্ত থাকবো মুকুল? ও ছাড়া তো আমার আর কেউ নেই। সব ঠিক হয়ে যাবে। মোগলা আর কমলকে তো কালীচরণ বাবুর কাছে পাঠিয়েছি।
ওরাই এলো বলে। কালীচরণ এই গ্রামেরই এক নাম করা ওঝা। ভূতেরা তার নামে থর থর করে কাঁপে। একটু পরেই কালীচরণ বাবুকে নিয়ে মোগলা আর কমল চলে আসে। ওই মধু কোথায়? চলো, তার কাছে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, সে ওই ঘরেই আছে। আসুন আসুন আসুন। দাঁড়াও তোমরা এখানে, আমি দেখে আসছি। কালীচরণ বাবু ভেতরে গেলেন। কিছুক্ষণ পরেই তিনি বাইরে চলে এলেন। ওই, কিছুই তো তেমন দেখতে পেলাম না। কি হয়েছিল বলো তো, সবটা খুলে বলো। পুরো বলো বলো, সবটা খুলে বলো। দাদু সবটা খুলে বলল। সব শুনে কালীচরণ বাবু বললেন, হ্যাঁ, এবার ব্যাপারটা বুঝলাম। এটা ওই পাড়ার যে মারা গেল হরিহর দাসেরই ভূত। পোগাতে মরা। তার উপর এই সবে মাত্র 6 থেকে 7 দিন হলো, এখনো ওর পিণ্ডদান হয়নি। এখন থেকেই উপদ্রব শুরু করেছে। বলেন কি কালীবাবু? হ্যাঁ, ওর আত্মা এই আশেপাশেই আছে। রাত হলেই ওর ওপর ভর করবে। আমি এখন আসি, রাত হলে আসবো। ধূপ ধুনার ব্যবস্থা করে রাখবে। কালীচরণ বাবু চলে গেলেন। সবাই ভয়ে এদিক ওদিক এ গাছ ও গাছ তাকাতে লাগলো। আশেপাশেই আছে ওই ভূত। সবাই এখন বেশ ভয় পেয়ে আছে। ও, এখন আমরা আসি, রাতে আমরা আবার আসবো। তুমি মধুর খেয়াল রাখো। সবাই একে একে চলে গেল। দাদু একাই চিন্তাগ্রস্ত হয়ে দাওয়াতে বসে রইল। দিন গড়িয়ে রাত হলো। মধু ঘরে এখনো ঘুমিয়ে আছে। দরজায় তালা লাগিয়ে দাদু বাইরে বসে। রাত হয়ে গেছে। এবার যদি ওই ভূত এসে মধুকে বশ করে, তাই দরজায় তালা দিয়েছে দাদু। এক এক করে সবাই এসে উপস্থিত হতে লাগলো। রাত অনেক হয়েছে, কিন্তু কালীচরণ বাবু তখনও অনুপস্থিত। এমন সময় হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ। ঘরের ভেতর থেকে মধুর সে কি চিৎকার! না, মধু নয়। চিৎকারটা মধুর হলেও গলার আওয়াজটা মধুর নয়। ভীষণ কর্কশ স্বর তার। সবাই তো ভয়ে একেবারে জড়সড় হয়ে যায়। এমন সময় এসে উপস্থিত হন কালীচরণ বাবু। কালীচরণ বাবু, এ কি ভয়ঙ্কর অবস্থা, আমাদের বাঁচান। ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও রতন, শান্ত হও। ওর ব্যবস্থা আমি করছি। কে 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 এসেছিস আমাকে তাড়াতে? হ্যাঁ, কে? গাড়ি নাকি? আয় বাবা, আয় 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 আয়। আমাকে চিনতে পারছিস? আমি আমি পড়ি রে, হরিহর দাস। হ্যাঁ, আমি জানি রে, তুই চিরকাল আমার শত্রু হয়েই রয়ে গেলি। যাই হোক, চল, আজ সেই প্রতিশোধ আমি পূরণ করে নি। যা 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 যা, বাড়ি ফিরে যা। সে স্বপ্ন আর তোর পূরণ হবে না। শুনলাম এই আজ পরে টেনে তোর বউ আর মেয়ে তীর্থ সেরে বাড়ি ফিরেছে। অনেক পুণ্য করেছি,
কিন্তু কি করবো বল, তোর জন্য ওদের প্রাণটা অকালে চলে যাবে। এই এই, ওদের কোনো ক্ষতি করবি না, করবি না বলছি। তাহলে তুই চলে যা, মধুকে তুই আমার হাতে ছেড়ে দে, বুঝলি? কালীচরণ বাবু খুব ভয় পেয়ে গেল। পরিবারের স্বার্থে তিনি সরে গেলেন। রতন, তোমরা আমাকে ক্ষমা করো, আমি আসলাম। চলে গেলেন কালীচরণ বাবু। এবার শুরু হলো ভুতুড়ে উপদ্রব। সবাই একে একে সেখান থেকে ভয়ে পালিয়ে গেল। রতন আর মুকুল ভয় পেলেও বৃদ্ধ দাদু আর মধুকে ছেড়ে তারা কিছুতেই যেতে পারল না। এমন সময় আবারও হুঙ্কার আসলো। বাজন কোথায় গে? চুপচাপ দরজা খুলে দে, না হলে আমি কিন্তু কাউকে ছাড়ব না। দরজা খুলে দে, আর কারো কিছু করবো না। রতন, রতন, যাও যাও, দরজাটা খুলে দাও, না হলে ও আমার মধুর কিছু ক্ষতি করতে পারে। যাও যাও রতন, যাও। রতন নিরুপায় হয়ে ভয়ে ভয়ে গিয়ে দরজাটা খুলে দিল। বেরিয়ে আসলো মধু। তারপর সে হন হন করে বাইরে বেরিয়ে গেল। মনে হলো কাউকে যেন সে দেখতেই পেল না। দাদুর দু চোখে জল। বাপ মা মরা ছেলে, তার কিছু হয়ে গেলে। খুড়ো কেঁদো না, মধুকে আমরা ঠিক ভালো করে তুলবো। কিন্তু কি করে রতন, কি করে? এই তো দেখতেই পেলে। এ কি সাংঘাতিক ফুটুকে কাণ্ড! দেখলো তো রতনদা, কালী বুঝেও বড় ভয়ে পালালো। রতন একটু ভাবলো, তারপর বলল, হ্যাঁ 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 হ্যাঁ, পেয়েছি, একজনকে পেয়েছি। তার অনেক নাম শুনেছি আমি। কি রতনদা, কি? ভৈরব তান্ত্রিক, তার কাছেই যাব। তার অনেক নাম শুনেছি আমি। তিনি পারবেন তো রতনদা? হ্যাঁ হ্যাঁ, পারবে। চলো, ভোর তো হয়ে এলো। খুড়ো, তুমি চিন্তা করো না, আমি আর মকুল যাচ্ছি তার কাছে। কখন ফিরবো জানি না, তবে তাকে সাথে নিয়েই ফিরবো। যাবে রতন, যাও 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 যাও, সাথে করে তাকে নিয়ে এসো। যাও, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। সকাল হলো। দাদু সেখানেই বসে। একটু পরেই মধু বাড়ি ফিরল। তার চোখ যেন একেবারে ঘুমে ঢুলু ঢুলু করছে। সে কোনো দিকে না তাকিয়ে ঘরে চলে গেল। তাকে দেখে দাদু তার কান্না ধরে রাখতে পারল না। তখন ভর দুপুর। রতন আর মকুল খুঁজতে খুঁজতে পৌঁছে গেল ভৈরবের কুটিরে। ভৈরব তখন দাওয়ায় শুয়ে বিশ্রাম করছে। বাবা বাবা বাবা, উঠুন, এনারা অনেক দূর থেকে এসেছেন আপনার কাছে। সত্য, একটু জল নিয়ে এসো। আপনারা আসুন, বলুন কি সমস্যা আপনাদের এখানে নিয়ে এসেছে? আমাদের গ্রামে এক ভয়ঙ্কর ভূতের উপদ্রব শুরু হয়েছে। রতন আর মকুল দুজনে সব ঘটনা বিস্তারিতভাবে ভৈরবকে বলল। আপনার নাম অনেক শুনেছি, তাই সেই গোপালপুর থেকে আপনার কাছে ছুটে আসা। শুনেছি গোপালপুরের খাজুর রসের স্বাদই আলাদা। কি সত্য যাবে নাকি তার স্বাদ গ্রহণ করতে? তারা আর দেরি না করে রওনা দিল গোপালপুরের উদ্দেশ্যে।
এখান থেকে গোপালপুর অনেক দূরের পথ। এখন রওনা দিলেও পৌঁছাতে সেই রাত। সন্ধ্যা থেকেই মধুর বাড়িতে লোক জড়ো হতে শুরু করেছে। মধুর দাদু সারা দিন কিছু খায়নি। নাতির চিন্তায় ঠাঁই সেখানে বসে। আজও ঘরে তালা ঝুলিয়ে মনে একরাশ আশা নিয়ে বসে আছে সে। যদি ওই ভৈরব কিছু করতে পারে। ক্রমে রাত বাড়তে লাগলো। লোকের ভিড়ও ধীরে ধীরে কমতে লাগলো। রাত তখন 12টা। দাদু একাই বসে আছে বারান্দায়। সবাই যে যার বাড়ি চলে গেছে। একটু পরে শুরু হলো দরজা ধাক্কানো। আবার সেই পৈশাচিক চিৎকার। আবার কে দরজায় তালা দিলি? আবার কে দরজায় তালা দিলি? মানে কি বলা যায় না, তালা করবি নাকি বল? দাদু চুপ করে বসে আছে। আর যাই হয়ে যাক, রতন আর মকুল না ফেরা পর্যন্ত দরজা কিছুতেই খোলা যাবে না। দরজা ধাক্কা দিতে দিতে দরজা ভেঙে ফেলার জোগাড়। এমন সময় ভৈরব এসে উপস্থিত। দরজা খোল, দরজা খোল, তোদের কাউকে ছাড়বো না, দরজা খোল। খুলছি। এত তাড়া কিসের বাবা? হ্যাঁ, একটু অপেক্ষা কর, খুলে দিচ্ছি। কে কে তুই? তোকে তো দেখছিলাম না। কি করতে এসেছিস এখানে? হ্যাঁ, কি করতে এসেছিস? আয় বাইরে আয়, সব বলছি। এই যাও, দরজাটা খুলে দাও। রতন ছুটে গিয়ে দরজাটা খুলে দিল। মধু হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। আরে এত তাড়া কিসের? দাঁড়া, একাই খাজুর রস খাবি? আমাকে একটু দিবি না? দেখে তো মনে হচ্ছে তুই আমাকে তাড়াতে এসেছিস। তো আমাকে না তাড়িয়ে রসের ভাগ চাইছিস? আরে অনেক দূর হেঁটে এসেছি, গলা একটু ভিজিয়ে নিতে হবে তো। তারপর তোর কথা ভাববো। আমার কথা ভাবি মানে কি ভাবি? তুই আমার কিচ্ছু করতে পারবি না। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। সে পরে ভেবে দেখা যাবে। এখন চল, একটু খাজুর রস খাওয়াবি। এই, তোমরা সব এখানেই অপেক্ষা করো, আমি একটু আসছি। ভৈরব চলল ওই ভূতের সাথে। মাঝরাত, চারিদিক নিঝুম। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, এটাতে আমার মতো একটা ভয়ঙ্কর ভূতের সাথে হাঁটতে তোর ভয় করছে না? ভয় তো করছে রে, খুব ভয় করছে। আচ্ছা, তুই কি ওর দেহ ছাড়বি না? দেখ, এইসব কথায় আমাকে বলাবি না। আমাকে হিংস্র হতে বাধ্য করিস না। বেশি বাড়াবাড়ি করলে এই নিষ্পাপ ছেলেটার কি হাল করবো তুই জানিস তো? বুঝতেই পারছি, সদ্য ভূত হয়েছিস তো, তাই এখনো জ্ঞান বুদ্ধি হয়নি তোর। মানে তুই আমার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করছিস? চল, তোকে দেখাবো আজ আমার ক্ষমতা। রতন, তুমি যে বললে ভৈরব মস্ত বড় তান্ত্রিক, তাহলে ওই ভূতকে না তাড়িয়ে ওর সাথে রসের রফা করতে চলে গেল? না গো খুড়ো, ভৈরবকে বোঝা এতটা সহজ না।
কি রে, তুই আমার ক্ষমতা দেখবি বললি না? দাঁড়া, দেখাচ্ছি। এই বলে মধুরূপী ভূত চোখ বন্ধ করলো। সাথে সাথে মধু মাটিতে লুটিয়ে পড়ল আর ফুটে উঠল একটা কালো ছায়া। কি রে, দেখবি তো আমার ক্ষমতা? দাঁড়া, আমার রস খাবি বল? তোর যা ইচ্ছা। তাই নে। এই বলে ভূত তার দুহাত বাড়ালো। ক্রমে হাত দুটো বড় হতে হতে একেবারে গাছের ওপরে পৌঁছালো। তারপর সেই হাত দিয়ে রসের ভাঁড় পেরে নিল। এই নে, খা 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 খা, পেট ভরে খা, মন ভরেও খা, খেয়ে এখান থেকে চলে যা। দেখলি তো কেমন এক পাও না ছড়িয়ে দুটো গাছ থেকে রস পেরে দিলাম। হ্যাঁ, সেটাই তো দেখলাম। ভয় করছে নাকি তো? হ্যাঁ, পারবি? এমন পারবি? বলছিস তোর কমার রস লাগবে বল? একটাই নিয়ে আয় না দেখি। অপেক্ষা কর, আয় এদিকে আয়। ভৈরব এবার চোখ বুঝল। সাথে সাথে একটা ঝোড়ো হাওয়া উঠল। পাশের খাজুর গাছগুলো দুলতে লাগলো। দেখা গেল পাশের সারি সারি খাজুর গাছগুলোতে একটা একটা করে কালো ছায়া মূর্তি লাফিয়ে গাছে উঠছে। তারপরে এক এক করে রসের ভাঁড় নামিয়ে আনছে। একটা, দুটো, তিনটে, এইভাবে অনেক ছায়া মূর্তি ভৈরবের পাশে এসে দাঁড়ালো। সবার হাতে একটা করে রসের ভাঁড়। কিরে, কমার রস খাবি বল? এই এই এই, এরা খান না, এরা খান না, এরা এখানে কি করছে? হ্যাঁ, তুইও কি ওদের সাথে থাকতে চাস? এরা তোর মতনই পথভ্রষ্ট হয়ে যাবা ভূত। এরা সবাই এখন আমার হাতে বন্দি। তুই এদের দলে যোগ দিতে চাস? আয় 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 আয়। না 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 না, এ হতে পারে না। তো সহজে আমার নাগাল তুই পাবি না। না 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 না, পাবি না আমার নাগাল। চিৎকার করতে করতে সেই ভূত দূরে কোথাও যেন একটা অদৃশ্য হলো। মধুর জ্ঞান ফিরতে ভৈরব তাকে নিয়ে বাড়ি ফিরতে লাগলো। এদিকে দাদু, রতন, মুকুল অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভৈরবকে দেখে রতন বলল, বাবা, ওই ভূতকে বন্দি করেছেন? না, ও ভয়ে পালিয়েছে। তা সুযোগ তো ওর পাও না। কিন্তু বাবা, ও ও যদি আবার ফিরে আসে? সদ্য মরে ভূত তো, তাই এত সহজে হার মানবে না। তবে ও আর এদিকে কোনোদিন আসবে না। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন। বাংলা কার্টুন হাব।